এক জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। টুনির একখণ্ড চাষের জমি ছিল, আর সেখানে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো। টুনটুন, এই টুনটুন, এই এতগুলো আম কোথা থেকে আনলি রে? কোথা থেকে আনবো, পায়রা মাসির বাগান থেকে এনেছি। বজ্জাত মেয়ে কোথাকার, তুই আবারও আম চুরি করে এনেছিস? তোকে নিয়ে আর পারি না। এত বড় একটা ধিঙ্গি মেয়ে, তোর আম চুরি করতে লজ্জা করে না? এতে লজ্জার কি আছে মা? তুমি জানো না, আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি হয় পায়রা মাসির আম বাগানের আম, তাহলে তো কথাই নেই। উফ মা, বুঝবে না গো, বুঝবে না। এখন কি তুমি চেঁচামেচি করে জঙ্গলের সব পাখিদের জানাবে নাকি? যাকগে, এখন আমি আসছি মা, এসে আমের ভর্তা বানাবো। এই টুনটুন, টুনটুন, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, আমার হয়েছে যত জ্বালা। আবার কোথায় চলে গেল? এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে কোনো মন নেই, একদমই বাসায় থাকে না। এবার বুঝি টুনটুনকে বাসায় আটকে রাখার ব্যবস্থা করতে হবে। এবার একটা ভালো পাত্র দেখে টুনটুনের বিয়ে দিয়ে দিব। বিয়ে হয়ে গেলে সব দুষ্টুমি দূর হয়ে যাবে। একদিন টুনটুন জঙ্গলের পাশে নদীর ধার দিয়ে উঠছিল। হঠাৎ সে নদীর মধ্যে একটা কলা গাছের চারা ভাসতে দেখে। বাহ, এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর। ছোট্ট কলা গাছটায় আবার ছোট ছোট পাতাও আছে দেখছি। আমি এই কলা গাছটা নিয়ে গিয়ে আমার বাড়ির পাশে রোপণ করব। এই বলে টুনটুন কলা গাছটা নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটি রোপণ করে। বাহ, কি সুন্দর লাগছে! এই কলা গাছটা আসলে অনেক সুন্দর। আমার তোকে অনেক ভালো লেগেছে রে কলা গাছ, আজ থেকে তুই আমার বন্ধু। এরপর টুনটুন কলা গাছের গোড়ায় জল দেয়, আর তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার টুনটুন, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমি সেই কখন থেকে খুঁজছি, তোকে দেখতে এসেছে। চল আয়, তাড়াতাড়ি আয় বলছি। আজব কথা তো, আমাকে দেখতে এসেছে মানেটা কি? কে আবার আমাকে দেখতে আসবে? আমাকে কখনো দেখেনি নাকি? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখতে আসতে হবে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না বলে দিলাম। তোর বিয়ে দেব আমি, তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। বিয়ে? বিয়ে মানেটা কি মা? না মা, আমি বিয়ে করব না। চুপ, চুপ করবি তুই? তোকে না চুপ করে থাকতে বলেছি। চল এখন আমার সাথে চল, পাত্রপক্ষের সামনে যাবি, চল। এরপর টুনটুন তার মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে যায়, আর পাত্রপক্ষ টুনটুনকে দেখে পছন্দ করে, আর তারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। টুনটুন প্রথমে বিয়ের কথায় রাজি না থাকলেও পরে মায়ের কথায় রাজি হয়। এদিকে টুনটুন মাত্র কয়েকদিনের মধ্যে কলা গাছকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছিল। বন্ধু, আমি মনে হয় আর বেশি দিন তোর কাছাকাছি থাকতে পারবো না রে, আর বোধহয় তোর যত্নও নিতে পারবো না, কারণ মাঝে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এসব ভেবে টুনটুন ভীষণ কষ্ট পায়। বেশ কিছুদিন পরে টুনটুনের বিয়ে হয়ে যায় রকি টোনার সাথে, যে টুনটুনকে দেখতে এসেছিল। রকি টোনার বাবা নেই, রকি টোনা তার মা মিনু টুনটুনির সাথে থাকতো। রকি টোনা ভীষণ ভালো ছিল, কিন্তু রকি টোনার মা ভীষণ লোভী ছিল। রকি টোনার ভালো মানসিকতার জন্য মিনু টুনটুনি তার বিয়েতে যৌতুক নিতে পারেনি। এজন্য মিনু টুনটুনির আফসোসের শেষ ছিল না। এই যে বৌমা, শোনো, তুমি এখন এ বাসার বউ, তাই এ বাসার সব কাজ করবে, কেমন? কেন? আমি বাসার সব কাজ কেন আমি করব শুনি? আপনি কেন করবেন না? আপনিও যতটুকু পারেন কাজ করবেন, আর আমিও করব।
তবেই তো বাসার কাজ তাড়াতাড়ি হবে। দুজনে ভাগাভাগি করে করব। কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কাজ করব বলে কি ছেলেকে বিয়ে করে এনেছি নাকি? হ্যাঁ, শোনো, তুমি এবারের বউ, তাই এবারে সব কাজ তোমাকেই করতে হবে। আর বাপের বাড়ি থেকে তো কুটিটিও আনোনি। আর অন্যবারের বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে আসে, আর তুমি কি না খালি হাতে এসেছো? এজন্যই তোমাকে এ বাসার সব কাজ করতে হবে। আসলেই তো, আমি তো আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটাই নিয়ে আসিনি। হাই, কি করে আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম? না জানি ওটার এখন কি অবস্থা। তবে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে বাপের বাড়ি গিয়ে মাটি খুঁড়ে সেই মূল্যবান জিনিসটা নিয়ে আসব। টুনটুনের কথা শুনে মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি বলে গেল বৌমা, মাটি খুঁড়ে মূল্যবান জিনিস নিয়ে আসবে? তবে নিশ্চয় গুপ্তধন হবে মনে হয়। নিশ্চয়ই সেই গুপ্তধনে অনেক হীরো জহরত থাকবে, আর ওসবের সাহায্যে আমরা অনেক বড়লোক হব। বৌমা, যাও মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও কেমন, আর কাল গিয়ে তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে। এরপর টুনটুন ঘরে চলে যায়। আর পরের দিন টুনটুন তার বাপের বাড়িতে গিয়ে কলা গাছটি মাটি থেকে খুঁড়ে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। আর কলা গাছকে দেখে তো মিনু টুনটুনি ভীষণ অবাক হয়। এ কি বৌমা, তুমি কলা গাছ নিয়ে এলে যে? কোথায় কোথায় তোমার মূল্যবান জিনিস? আরে মা, এই কলা গাছই তো আমার মূল্যবান জিনিস। আমার খুব আপন বন্ধু, আর বন্ধুর থেকে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি? এই কলা গাছটার কথাই তো বলছিলাম যে মাটি খুঁড়ে নিয়ে আসবো। ওকে আমি মাটি খুঁড়ে সাবধানেই নিয়ে এসেছি, যেন মরে না যায়। হায় উপরওয়ালা, কি ভাবলাম আর কি হয়ে গেল? শেষ পর্যন্ত তুমি কি না এই বিয়ের যৌতুক হিসেবে কলা গাছ নিয়ে এলে? এ কি মা, মিথ্যে কথা বলছেন কেন? আমি কি শুধু কলা গাছ নিয়ে এসেছি নাকি? সাথে তো কলাও নিয়ে এসেছি, যৌতুক হিসেবে কলাও নিয়ে এসেছি। বলুন, একটার সাথে আরেকটা ফিরে। মা, এখন আসুন তো কলা গাছটা রোপণ করি। হায় হায় রে, এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? শেষে কিনা বিয়ের যৌতুক হিসেবে কলা। বন্ধুরা, তো আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। যজ্ঞ দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো। আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা, 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতে তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি। সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও। এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে। এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না।
যোগু আঙ্কেল, ও যোগু আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা। দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকা 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শহরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতে যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই কতদিন হয়ে গেল, আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলেই খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যোগু কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা। তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা? তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকা কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন। তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যোগুর এমন কথা শুনে আর কিছুই বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই তখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেব, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে, তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব, কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি? টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনি দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন? বলুন তো। আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো,
আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনের সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এ তো দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। একে শুনছি আমি, সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনি দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতের মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকার সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে। যজ্ঞ আর টোনা ছিল 2 বন্ধু। ওরা 2 বন্ধু 2 পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয়, আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো? এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। এরপর ওরা 2 বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের 2 পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে।
হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আরেকটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর। চল চল, আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে। আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই, আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটাও না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে, আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে, যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এ তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি। মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব।
ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালি গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই, আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একই কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে।